গত ক্লাসে আমরা নতুন একটা টপিক শুরু করেছিলাম, আসলে নতুন টপিক না, আমরা এই ডিমান্ড পর্যন্ত গিয়েছিলাম, এরপরে আমরা সাপ্লাই দেখেছি। টপিক যেটা নতুন আপনাদের কাছে মার্কেট ইকুইলিব্রিয়াম, তাই না? মার্কেট ইকুইলিব্রিয়ামের জন্য আমি একটু রিকোয়েস্ট করব সবাই সাপ্লাই কার্ভ শিফট হওয়ার এই যে ফ্যাক্টরস গুলো, এই যে রিজন গুলো, হ্যাঁ, এই রিজন গুলোর কারণে আপনার মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা চেঞ্জ হবে। এখন আপনাদেরকে যদি বলা হয় যে কার্ভের মাধ্যমে যেভাবে আমরা মার্কেট ইকুইলিব্রিয়ামটা পেলাম, সেটা আপনার ডিমান্ড অথবা সাপ্লাই যে কোনো একটা কারণে পরিবর্তন হলে কি হবে, এটা কি বোঝা যাবে কিনা বলেন? বোঝা যাবে? স্টুডেন্টস কথা বলতে হবে। হ্যালো, প্রশ্নটা বুঝি না, আরেকবার যদি বলতেন। আমরা তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস গতকালকে বের করেছি, তাই না? জি এই মার্কেটের যে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি আমরা বের করেছি, এটা আপনাদের 66 পেজে যান। এইটার একটা ডিমান্ড কার্ভ, একটা সাপ্লাই কার্ভ। তো এখান থেকে যখন আমাদের যে রিজন গুলো ডিমান্ড কার্ভের চেঞ্জের জন্য রেসপন্সিবল ছিল, এই যে চেঞ্জেস ইন ডিমান্ড এবং চেঞ্জেস ইন সাপ্লাই, জি এগুলো আমরা আগেই দেখেছি, তাই না? জি এই যে এই চেঞ্জেস ফ্যাক্টরস গুলো, এগুলোর যে কোনো একটা কারণে যদি ডিমান্ড কার্ভ চেঞ্জ হয় অথবা সাপ্লাই কার্ভ চেঞ্জ হয়, তাহলে মার্কেটের ইকুইলিব্রিয়ামটাও চেঞ্জ হবে। এটা তো ঠিক আছে? জি ঠিক হ্যাঁ, আছে। সেটাই সেটা কি গ্রাফিক্যালি বোঝানো যাবে যে এই যেমন এটা যদি ইন্টারপ্রিটেশন হয়, গতকালকে যেটা বলছিলাম যে আমার মার্কেটের ইকুইলিব্রিয়াম প্রাইস বের হয়েছে 1.5 টাকা আর আমার কোয়ান্টিটি বের হয়েছে 10 ইউনিট। এখন ডিমান্ড কার্ভ যদি নিচে শিফট হয়, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসটা এবং কোয়ান্টিটিটা চেঞ্জ হবে, অথবা সাপ্লাই কার্ভ যদি নিচে শিফট হয়, তাহলেও সে আপনার চেঞ্জ হবে। এটা কি আমরা ব্যাখ্যা করতে পারবো কিনা সেটাই আমি জানতে চাচ্ছি। জি ম্যাম, পারবো। জি ম্যাম। হ্যাঁ, তো এটা গতকালকে আলোচনা হয়ে গিয়েছে। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এইভাবে পরিবর্তনটা হতে পারে। এখানে অরিজিনাল ডিমান্ড কার্ভ ছিল, এখানে অরিজিনাল সাপ্লাই কার্ভ ছিল। এখন অরিজিনাল ডিমান্ড কার্ভটা কোনো একটা কারণে ডিমান্ড কার্ভটা বেড়ে গেছে, ডিমান্ডটা বেড়ে গেছে, ডিমান্ড কার্ভ শিফট হয়েছে। তাহলে আমার এই জায়গায় প্রথমে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল, এখানে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল, এটা বেড়ে গিয়ে এখন কি হলো, এখানে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস হলো, এখানে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হলো। এখন আপনারা কিভাবে ব্যাখ্যাটা করবেন? ব্যাখ্যাটা করবেন এইভাবে যে অরিজিনাল যে প্রাইসটা ছিল, অরিজিনাল যে কোয়ান্টিটি ছিল সেটা বলবেন, বলার পরে পরিবর্তিত পরিবর্তিত যে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিটা হলো সেটা কি কারণে হলো সেটা বলে কত ইউনিট আপনার পরিবর্তন হলো, এটা তো ব্যাখ্যা করাই যাবে গ্রাফ থেকে, যাবে না? জি ম্যাম। জি ভেরি সিম্পল, সেটাই আমি জানতে চাচ্ছি পারবেন কিনা। আবার দেখেন ওইখানে ডিমান্ড চেঞ্জ হয়েছিল, এখানে সাপ্লাই চেঞ্জ হয়েছে। এখন ঘটনা হচ্ছে এই চেঞ্জটা এখানে কি সাপ্লাই, এই প্রথমে ছিল ব্লু লাইন, এরপরে হয়েছে রেড লাইন। এই সাপ্লাই কার্ভের চেঞ্জটা কি হয়েছে? সাপ্লাই কার্ভ কি বেড়েছে নাকি কমেছে? স্টুডেন্টস, ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হয়েছে, হ্যাঁ, এটা এটা বোঝা যাচ্ছে। দেখেন আপনি ম্যাম অ্যারো দিয়ে, বেড়েছে ম্যাম। হ্যাঁ অ্যারো দিয়ে তো বোঝানো জি যাচ্ছে, তাই ম্যাম। না? হ্যাঁ। জি আর ম্যাম। যদি কোনো কারণে ডিক্রিজ করতো তাহলে এটা এদিকে শিফট হতো, এই 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 সাপ্লাই কার্ভটা লেফট দিকে শিফট হতো, তাই না? জি ম্যাম। তো এভাবে আপনার যে সমস্ত কারণ আছে যেটা সাপ্লাই এবং ডিমান্ডকে পরিবর্তন করে, সেটা বাড়াতেও পারে কমাতেও পারে। যে কোনো একটা রিজন যদি হয় সেক্ষেত্রে আপনার ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পরিবর্তন হবে। সেটা আমরা গ্রাফিক্যালি বোঝাতে পারবো, আমরা শিডিউল দিয়েও বোঝাতে পারবো। গ্রাফিক্যালি যখন বোঝাতে বলবো তখন আপনাকে বলতে হবে যে অরিজিনাল ডিমান্ড কার্ভটা ছিল, আপনি কি করবেন, একটা চিহ্ন দিবেন, যেমন অরিজিনাল ডিমান্ড কার্ভ আপনি বলতে পারেন ডিডি। আর নতুন ডিমান্ড কার্ভ যদি তৈরি হয় সেটা ডিডি প্রাইম অথবা ডিডি 2, এটা আপনি আপনার মতো করে বলবেন। আবার অরিজিনাল সাপ্লাই কার্ভ এরকম, নতুন সাপ্লাই কার্ভ কি, অরিজিনাল সাপ্লাই কার্ভ এস, নতুন সাপ্লাই কার্ভ এস প্রাইম অথবা SS1 অথবা SS2। এইভাবে আপনাকে
গ্রাফিক্যাল থেকে বোঝাতে হবে যে কিভাবে পরিবর্তনটা হলো। এখন পরিবর্তনটা এখন এত কিছু কি আপনারা বলবেন না? আপনাদেরকে আমি যে ফ্যাক্টরস গুলো বলেছিলাম, প্রথমে আমরা ডিমান্ড কার্ভের ফ্যাক্টরস গুলো দেখি, এই চেঞ্জ ইন ডিমান্ড, এটা তো আমাদের পড়ানো হয়ে গিয়েছে অনেক আগে। এই চেঞ্জ ইন ডিমান্ডের ফ্যাক্টর গুলোই কিন্তু রেসপন্সিবল হবে। হ্যাঁ, এই যে এটা a price of related goods, expected future price, income, expected future income, এই সমস্ত কারণেই কিন্তু ডিমান্ড কার্ভ শিফট হবে। যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল বলেছিলাম যে এক্সপেক্টেড ফিউচার প্রাইস, কোনো কারণে ইকোনমিতে কোনো একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কি হবে? হ্যাঁ, তখন আমার ডিমান্ডের কি পরিবর্তন হলো। ঠিক সেইভাবে সাপ্লাইয়েরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো সাপ্লাই কার্ভকে শিফট করবে। হ্যাঁ, সেটা এই যে একই ধরনের রিজন, একই ধরনের ডিমান্ডের যে রিজন গুলো সেগুলো সাপ্লাইয়ের জন্য। এই এই রিজন গুলোই যখন মার্কেট ইকুইলিব্রিয়ামের জন্য কাজ করবে, তখন ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে। এটাই আমি বোঝাতে চাচ্ছি, সেটা কি বুঝতে পারলেন কিনা? জি ম্যাম। ওকে, জি ম্যাম। এই যে আপনাদের বইয়ের, হ্যাঁ বইয়ের পেছনে এই দেখেন এইভাবে এফেক্ট গুলো বলা হয়েছে। ফর এক্সাম্পল, আপনাদের ধরেন ঢাকার ভিতরে মাছের যে বাজার, হ্যাঁ মাছের বাজার, মাছ যখন ভালো হয় তখন সবাই এটা পছন্দ করে। এখন মাছের দাম যদি বেশি হয়, আপনি যদি কাস্টমার হন, তাহলে ল অফ ডিমান্ড অনুযায়ী আপনি কি করবেন? মাছের কি হবে? আপনার ডিমান্ডটা কি বাড়বে না কমবে? ল অফ ডিমান্ড বলে প্রাইস বাড়লে ডিমান্ড কমে। তাহলে তাহলে মাছের প্রাইস যখন আগে ছিল হচ্ছে 2 মাছের প্রাইস ছিল হয়তো 250 টাকা, এখন হয়ে গিয়েছে 400 টাকা, তাহলে কি আপনি রুই মাছ বেশি খাবেন না কম খাবেন? কম খাবো। কম খাবো। আর অন্যদিকে সাপ্লায়ার কি করবে? রুই মাছের দাম বেড়ে যাচ্ছে, তাহলে সে কি সাপ্লাই কমাবে না বাড়াবে? কমাবে। কমাবে না। ডিমান্ডের সাথে প্রাইসের সম্পর্ক নেগেটিভ, আর সাপ্লাই প্রডিউস, গতকালকে আমি কি বলেছি, প্রডিউসারের সাথে প্রাইসের সম্পর্ক পজিটিভ। পজিটিভ। প্রাইস বাড়লে সে সাপ্লাইটা বাড়িয়ে দেয়। সাপ্লাইটা বাড়াবে। হ্যাঁ, তাহলে এখন এই যে প্রথমে আপনাকে আগে ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ফর্মুলা খুব সামান্য, ডিমান্ডের সাথে নেগেটিভ রিলেশন এবং সাপ্লাইয়ের সাথে সাপ্লাইয়ের সাথে, হ্যাঁ রিলেশন। কিন্তু কিভাবে হচ্ছে? ডিমান্ডের সাথে হচ্ছে আপনি কনজিউমার, সাপ্লাইয়ের সাথে কিন্তু আপনি কনজিউমার না, সাপ্লাইয়ের সাথে হচ্ছে আপনি প্রডিউসার। তাহলে প্রডিউসার চিন্তা করে আমার প্রাইস যখন বেড়ে যাচ্ছে মার্কেটে কোনো একটা প্রোডাক্টে, তখন এটার সাপ্লাই আমার বাড়ানোটাই উচিত। এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে, নর্মাল গুড। কিছু গুড আছে ডিফারেন্ট, সেটার সাথে ম্যাচ করে না, আমরা কিন্তু সেটা এখানে আনছি না। তো এই ধরনের কেসে আমি যখন মার্কেটের ইকুইলিব্রিয়াম প্রাইসটা পেয়েছি, সেটা পরিবর্তন হতে পারে। মাছের দাম বেড়ে গেছে, আপনার ডিমান্ড কার্ভ ছিল অরিজিনালি এইটা, তখন আপনার নতুন যে প্রাইসের কারণে ডিমান্ড কার্ভ শিফট হয়ে এদিকে চলে আসতে পারে, পারে না? জি ম্যাম। ধরেন আমি আপনাকে কেসে বললাম যে আপনার ঢাকার বাজারে মার্কেটের ফিশের দাম ইনক্রিজ করেছে, তখন আপনার ডেসক্রিপশনটা কি হবে? আপনার প্রথমে গ্রাফে দেখাবেন অরিজিনাল আপনার মার্কেট ইকুইলিব্রিয়ামটা কি, এরপরে আপনাকে বলতে হবে, হয় আপনি ছবি দিয়ে বুঝিয়ে বলবেন যে আমার ডিমান্ড কার্ভটা শিফট হয়েছে কারণ অ্যাজ এ ল অফ ডিমান্ড আমি জানি আমার কি হবে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে যাবে, তাই আমার ডিমান্ড গ্রাফটা অরিজিনাল থেকে নিচে শিফট করেছে। শিফট যখন করেছে নিচে, তখন আপনি একটা নতুন নাম দেন, তখনই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আবার সাপ্লায়ার কি করেছে, তার সাপ্লাইটা অরিজিনালি এটা ছিল, যেহেতু প্রাইস বেড়েছে তার সাপ্লাইটা সে বাড়িয়ে দিয়েছে, তখন সে আপনি নতুন একটা নাম, যেমন এখানে একটা সাপ্লাই বেড়েছে, এখানে ডিফারেন্ট রিজন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। দেখেন এই পরিবর্তনগুলোর কারণে কি হচ্ছে, এই যে দেখেন এই ছবিগুলো দেখেন, যে কোনো একটা রিজন ওদের আছে, যেটা ওদের হয়তো রিজনটা আছে এখানে ব্যাখ্যা আছে, আমি সেটা বলছি না। গ্রাফিক্যাল পরিবর্তনটা কি হয়? অরিজিনাল এই যে আমার প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইস বের হয়েছিল, কোয়ান্টিটি বের হয়ে গেছিল, নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি দেখেন কতভাবে পরিবর্তন হচ্ছে। দেখেন এখানে একবার সাপ্লাই পরিবর্তন হয়েছে, তার একটা পরিবর্তন হয়েছে, এখানে আপনার সাপ্লাই ডিমান্ড দুটোর পরিবর্তন হয়েছে, সেটা একটা হয়েছে। অনেক ভাবে এই ব্যাখ্যাটা দেওয়া যায়।
সেটাই আমি বলতে চাচ্ছি। তো সেখান থেকে আপনার ইন্টারপ্রিটেশন আপনি অ্যারো দিয়ে অথবা ইউনিট দিয়ে অথবা জাস্ট বলে যে কতটুকু কতটুকু পরিবর্তন হলো। হ্যাঁ, অনেক সময় যে ইকুইলিব্রিয়াম প্রাইস এই জায়গাটার একটা চিহ্ন দিয়ে অনেকভাবে বোঝানো যায়। এটা কি পারা যাবে কিনা? জি ম্যাম, যাবে। জি ম্যাম। ওকে, ঠিক আছে, এইটুকু আমার জানার ছিল। নেক্সট আমি পড়িয়েছিলাম হচ্ছে ইলাস্টিসিটি, রাইট? ইয়েস ম্যাম। ইলাস্টিসিটি গতকালকে পড়িয়েছিলাম, যেটা আসলে ফোকাস করছে যে এটা আমাদেরকে বোঝায় একটা রেসপন্সিভনেস টু এ চেঞ্জ অফ এ ফ্যাক্টর ফর এ চেঞ্জ অফ এ আদার ফ্যাক্টর, আদার ভেরিয়েবল, তাই না? তো আমরা এখানে গতকালকে দেখেছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা নিয়ে। স্টুডেন্টস, আমার কথা শোনা যায়? জি ম্যাম, কথা শোনা যায়। জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। তো আমরা গতকালকে দেখেছিলাম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন ইলাস্টিসিটি কনসেপ্টটা তিন ভাবে আসবে। একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আরেকটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আরেকটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা শুধু প্রাইস ইলাস্টিসিটি এবং ইনকাম ইলাস্টিসিটিটা জানবো। প্রাইস ইলাস্টিসিটি মানে কি? প্রাইস ইলাস্টিসিটির মাধ্যমে যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রাইস এবং ডিমান্ডের কি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বলা আছে, the price elasticity of demand is the unit-free measure of responsiveness of the quantity demanded of a good to a change in its price. প্রাইসের পরিবর্তনে গুডের কি পরিবর্তন হচ্ছে, সেটা কতটুকু পরিবর্তন হচ্ছে। এই কতটুকু পরিবর্তনের জন্য আমরা একটা ফর্মুলার ভিতরে গিয়েছি। ফর্মুলার ভিতরে গিয়ে আমরা কিভাবে ইলাস্টিসিটি বের করতে হয় সেটা আমরা দেখেছি। তো আপনাদেরকে যদি বলা হয় আমার অরিজিনাল একটা প্রাইস ছিল, নতুন একটা প্রাইস এসছে, অরিজিনাল একটা কোয়ান্টিটি ছিল, নতুন একটা কোয়ান্টিটি এসছে, সেখান থেকে ফর্মুলার মধ্যে বসিয়ে আপনারা ইলাস্টিসিটি বের করতে পারবেন। পারবেন তো? জি ম্যাম। এখন এই যে ইলাস্টিসিটি বের হলো, তখন এখানে কত বের হয়েছে? 4। 4। এটাকে যদি পার্সেন্টেজ করেন তাহলে কত আসবে? দেখি কেউ বলতে পারে কিনা। কত আসবে? ক্যালকুলেটর দিয়ে করেন। স্টুডেন্টস, আমার কথা শুনছেন? জি ম্যাম, শোনা যায়। ইলাস্টিসিটি 4 বের হয়েছে, এটাকে যদি পার্সেন্টেজ ভাবে বলতে চাই কত আসবে? কোন একটা ফিগার যদি বের করি, তারপরে যদি আমরা সেটাকে আমরা চাই যে এটার পার্সেন্টেজটা বের করতে হবে, এটা কিভাবে করবেন? ম্যাম 100 দ্বারা 100 দ্বারা মাল্টিপ্লাই। করেন না, 100 দিয়ে কে মাল্টিপ্লাই করলেন বাবারে, আপনাদেরকে এগুলো শিখতে হবে নরমালি। এখন ঘটনা হচ্ছে ইলাস্টিসিটির ব্যাপারটা একটু বলি, একটু মাথায় এটা একটু লিখে নেন, সবাই একটু লিখে নেন। জি ম্যাম, বলেন। আমরা যখন ইলাস্টিসিটির কথা বলবো তখন এটা আসলে বোঝাচ্ছে রেসপন্সিভনেস। এই কথাটা একটু লিখে নেন, রেসপন্সিভনেস অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড। রেসপন্সিভনেস অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, এটা বইয়েও আছে, বাট তারপর আমি লিখিয়ে দিচ্ছি কারণ যাতে আপনার প্র্যাকটিস হয়। রেসপন্সিভনেস অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, রেসপন্সিভনেস অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এ গুড to a change in its price. Responsiveness of the quantity demanded of a good to a change in its price. তো এটা আমাদের খুব বেশি আমরা জানবো না, এতটুকু জানবো যে এটা একটা গুডসের পরিবর্তন প্রাইসের সাথে কিভাবে হলো সেটা বোঝায়। এখন এটা দুই ভাবে হবে, 2 রকম বা 3 রকম ভাবে হয়, আপনারা একটু লিখে রাখেন। যখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 চিহ্নটা দিয়ে দেখেন, গ্রেটার দেন 1 মানে 1 এর চাইতে বেশি। যখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1, তখন কি হবে? এটা ইন্টারপ্রিটেশনটা কিরকম হবে? ইন্টারপ্রিটেশনটা হচ্ছে a 1% increase in price
a 1% increase in price will lead to a drop in quantity demanded of more than 1%. আসলে ইলাস্টিসিটি কি বোঝাচ্ছে? যখন ইলাস্টিসিটিটা গ্রেটার দেন 1 হবে, তার মানে ওই যে আমাদের 4 আসছিল, তাই না? এটা কি গ্রেটার দেন 1 না? হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে যে 1% increase in price will lead to a drop in quantity demanded of more than 1%. এটাই হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, ঠিক একইভাবে আমি প্রাইসের সাথে ডিমান্ডের যে সম্পর্ক দেখলাম, ঠিক একইভাবে আমি ইনকামের সাথেও দেখতে পারবো। মানে আমার ইনকামের পরিবর্তনের ফলে আমার ডিমান্ডের কি পরিবর্তন হলো। এতক্ষণ দেখেছি প্রাইসের পরিবর্তনের কারণে ডিমান্ডের কি পরিবর্তন হলো এবং কতটুকু হলো, সেন্সিটিভিটিটা কতটুকু, রেসপন্সিভনেসটা কতটুকু। ঠিক সেইভাবে ইনকামের সাথেও এটা আমার হবে। তো ইনকামের সাথে কিভাবে হবে একটু দেখি আমরা। আচ্ছা, আমার কথাগুলো সবাই কি আছে ক্লাসে? জি ম্যাম। জি ম্যাম। সো এই তাহলে মোটামুটি এই যে আমাদের আজকে ইলাস্টিসিটি পর্যন্ত পড়লাম, পিপিএফ কার্ভটা একটু অনেক আগে পড়েছিলাম, এই সব কিছু মিলে সিলেবাস আপনাদের শেষ। আমি একদম শুরু থেকে ধরে ধরে আপনাদেরকে এখন বলবো। এখন সবাই একটু মনোযোগী হব, তারপরে আপনাদেরকে বইয়ে দাগিয়ে দিব। আমরা আমাদের যে একটা পরীক্ষা হয়ে গিয়েছে ক্লাস টেস্ট, ওটুকু পর্যন্ত আমাদের দাগানো আছে, রাইট? জি ম্যাম। হ্যাঁ, কনসেপ্ট গুলো কি কি ছিল? কনসেপ্ট গুলো ছিল ইকোনমিক্স এর ডেফিনিশনস, ইকোনমিক্স এর কোয়েশ্চেন্স, 3 কোয়েশ্চেন্স, 2 টাইপস অফ ইকোনমিক্স, রাইট? এরপরে ছিল কি ট্রেন্ড প্রিন্সিপাল, তাই তো? এরপরে ছিল কি পিপিএফ কার্ভ, এরপরে কি ছিল স্লোপ, এরপরে আমরা শুরু করেছিলাম ডিমান্ড সাপ্লাই, আমরা শেষ করেছি ডিমান্ড সাপ্লাই, কিভাবে ডিমান্ড কার্ভ ড্র হবে, কিভাবে সাপ্লাই কার্ভ ড্র হবে, কিভাবে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ চেঞ্জ হবে। তারপরে আমরা লাস্ট ক্লাস থেকে জানছি মার্কেট ইকুইলিব্রিয়াম কি, মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস কিভাবে ডিটারমাইন্ড হবে, মার্কেট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিভাবে ডিটারমাইন্ড হবে, কোনো কারণে ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ যদি চেঞ্জ হয় তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি কিভাবে চেঞ্জ হবে, কি কারণে চেঞ্জটা হলো, আপওয়ার্ড হলো নাকি ডাউনওয়ার্ড হলো, ইনওয়ার্ড হলো। আচ্ছা, সো কিভাবে মার্কেটের ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিটা সাপ্লাই এবং ডিমান্ড কার্ভের চেঞ্জের কারণে হতে পারে। এখন সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ চেঞ্জ হবে কিভাবে, যে কোনো কারণে হতে পারে। আপনার একটা ধরেন কেস দিলাম যে আপনার ফিউচার ইনকাম বেড়ে যাচ্ছে এই কারণে, তাহলে ডিমান্ডের কি পরিবর্তন হতে পারে, সাপ্লাইয়ের কি পরিবর্তন হতে পারে। মার্কেটে কোনো একটা প্রোডাক্টের কোনো একটা পরিবর্তন হয়েছে, তাহলে সাপ্লাই এবং ডিমান্ডের কি পরিবর্তন হলো, সেটা আপনি ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিতে বসিয়ে বের করতে পারছেন। আর কি জেনেছি? ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কনসেপ্টটা এই জন্যই দরকার, আমি প্রথমে আপনাদেরকে ডিমান্ড কার্ভের শেপ দিয়ে বুঝিয়েছি যে একটা খুব সেনসিটিভ ডিমান্ড এবং খুব কম সেনসিটিভ ডিমান্ড, মানে প্রাইসের কারণে ডিমান্ডের পরিবর্তন হয়েছে সেটা খুব অল্প, অথবা প্রাইসের কারণে ডিমান্ডের পরিবর্তন হয়েছে অনেক বেশি, তার মানে রেসপন্সটা কিরকম। আবার ইনকামের কারণে ডিমান্ডের পরিবর্তন হয়েছে অল্প, আবার ইনকামের কারণে ডিমান্ডের পরিবর্তন হয়েছে অনেক বেশি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাদের ইলাস্টিসিটির মাধ্যমে বোঝানো হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা ডায়াবেটিক রোগী যারা আছেন, ডায়াবেটিক রোগীদের কি লাগে, ইনসুলিন লাগে, এটা কি আপনারা জানেন? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা তো বলেছি প্রাইস বেড়ে গেলে ডিমান্ড আসলে কমে যাবে, তাই না? এখন ইলাস্টিসিটিতে বলা হয় যে কোনো কোনো ব্যাপার আছে যেটা রেসপন্সটা হবে খুব ডিফারেন্ট ভাবে। যার ডায়াবেটিস তাকে ইনসুলিন নিতেই হবে। এখন ইনসুলিনের দাম যদি অনেক বেড়ে যায় তাহলে কি ইনসুলিন দেওয়ার পরিমাণ কমে যাবে? না ম্যাম। সবাই কি এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে এখানে রেসপন্সটা কি?
হিসাবে তো আমার কথা ছিল প্রাইস বেড়ে গেলে কমোডিটি ডিমান্ড কমে যাওয়ার কথা, বাট এখানে কিন্তু সেটা হচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে রেসপন্সটা হলো, প্রোডাক্টের নেচারের উপর ডিপেন্ড করে হলো, ঠিক আছে? কারণ ইনসুলিন তো একটা ডায়াবেটিক রোগী যার লাগে তার লাগবেই, সেটা প্রাইস বেড়ে গেলেও লাগবে, কমে গেলেও লাগবে। বুঝতে পেরেছেন? এইভাবে রেসপন্সটা কাজ করে। আরো একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনার সায়েন্স ক্যাম্পাসে দুটো ক্যাফেটেরিয়া আছে, মানে আপনাদের যেখানে আপনার খাবার দাবার বিক্রি হয়। এক ক্যাফেটেরিয়া 1 সে বার্গার বিক্রি করে, ক্যাফেটেরিয়া 2 সেও বার্গার বিক্রি করে। দুটো বার্গারের কোয়ালিটি সেম, প্রাইস সেম। ক্যাফেটেরিয়া 1 কি করলো, সে হঠাৎ করে বার্গারের প্রাইসটা 2 টাকা কমিয়ে দিল। এখন দুটোরই আপনার প্রাইস আগেও সেম ছিল, কোয়ালিটিও সেম ছিল। এখন 2 টাকা কমিয়ে দেওয়ার কারণে সবাই কোন ক্যাফেটেরিয়া থেকে বার্গারটা খাবে? ম্যাম 1 থেকে। 1 থেকে খাবে, 1 থেকে খাবে। এই যে একটু এটা হিউজ কতখানি চেঞ্জ হলো, মানে আপনার ডিমান্ডটা কতখানি চেঞ্জ হয়ে গেল। এই যে রেসপন্স গুলো, এইগুলাই ইলাস্টিসিটির মাধ্যমে বোঝানো হয়। এবং ইলাস্টিসিটির ফর্মুলার মধ্যে বসিয়ে যেটা বের হবে সেটা পার্সেন্টেজে কিভাবে আসছে এবং পার্সেন্টেজ ছাড়া কিভাবে আসছে, এই ইন্টারপ্রিটেশন গুলো আপনাদেরকে বুঝতে হবে। সেটা কিন্তু কমন সেন্স, বেসিক ম্যাথ। তো একটু নাড়াচাড়া করবেন আপনারা, হ্যাঁ? বুঝতে পেরেছেন আমার কথাগুলো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি আর স্ক্রিনে না দেখিয়ে বইটা একটু আমাদের পরবর্তী যে পড়াগুলো পড়লাম সেটা থেকে একটু দাগিয়ে দিব। সাপ্লাই ডিমান্ড পর্যন্ত দাগানো আছে না? ডিমান্ড পর্যন্ত কি দাগানো আছে? ম্যাম 62 পেজে দেখেন, এখান থেকে শুরু হবে 3টা পয়েন্ট, দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম, দেখা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে সাপ্লাই শিডিউল, সাপ্লাই ল অফ সাপ্লাই, সরি এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? জি ম্যাম। তারপরে হচ্ছে সাপ্লাই শিডিউল, এই শিডিউলটা থেকে কিভাবে সাপ্লাই কার্ভ ড্র করবেন, এটা এই যে পুরো ব্যাখ্যাটা লাগবে, নিজে প্র্যাকটিস করবেন বাসায়। শিডিউলটা থেকে কিভাবে সাপ্লাই কার্ভ ড্র হয়, এরপরে কি কি কারণে সাপ্লাই কার্ভ চেঞ্জ হয়, ডিমান্ড কার্ভ চেঞ্জের যে ফ্যাক্টরস গুলো ছিল সেগুলাই অলমোস্ট সেম, 1 2 3 4 5। এই যে এখানে একটু পড়তে হবে, হ্যাঁ, সাপ্লাই কার্ভ কি কি কারণে চেঞ্জ হলো। হ্যাঁ, একটা হচ্ছে কি দ্য প্রাইসেস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই যে 1 নাম্বার, এগুলো একটু পড়বেন। দ্য প্রাইসেস অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এটার কারণে সাপ্লাই কার্ভের কি চেঞ্জ হবে। মনে করেন সাপ্লাই কার্ভ একটা মিনিমাম সাপ্লাই প্রাইস আছে, যদি কোনো কারণে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেড়ে যায় তাহলে লোয়ার প্রাইস দ্যাট এ প্রোডিউসার ইজ উইলিং টু অ্যাকসেপ্ট ফর দ্যাট গুড রাইজেস, সো সাপ্লাই ডিক্রিজেস। কোন একটা দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কোনো একটা পরিবর্তন হলো, সাপ্লাই কার্ভ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, প্রাইস অফ রিলেটেড গুডস কমপ্লিমেন্টারি গুডস অথবা সাবস্টিটিউট গুডস, এগুলোর পরিবর্তনের কারণে সাপ্লাই কিভাবে চেঞ্জ হচ্ছে এটা পড়তে হবে। দেন আপনার কোনো কারণে এক্সপেক্টেড ফিউচার প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ঠিক ডিমান্ড কার্ভ যেভাবে আপনার পরিবর্তন হয়েছিল সাপ্লাই কার্ভ পরিবর্তন হবে। টেকনোলজি বেড়ে গিয়েছে, হ্যাঁ। সো এই স্টেট অফ নেচার হচ্ছে কোনো একটা ইকোনমিতে কোনো একটা পরিবর্তন এসেছে। যেমন এখন সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস আসার কারণে প্রডিউসারদের কিন্তু এক ধরনের পরিবর্তন চিন্তা ভাবনা আসবে। তো সেটা কিরকম হবে, সেটার কারণে সাপ্লাই কার্ভ চেঞ্জ হবে। এই ফ্যাক্টর গুলোই কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইসের জন্য রেসপন্সিবল হবে, হ্যাঁ। তাহলে দেখেন এরকম শিডিউল যদি থাকে, অরিজিনাল প্রাইস, হ্যাঁ, অরিজিনাল কোয়ান্টিটি সাপ্লাই, নিউ প্রাইস, তাহলে নতুন সাপ্লাই কার্ভ বের করা যাবে না? ইয়েস ম্যাম।
অথবা উল্টা ভাবেও যদি বলা হয় যে আপনাকে বলা হলো এরকম একটা গ্রাফ দিয়ে শিডিউল দিয়ে বুঝিয়ে দেন সাপ্লাই কার্ভ কিভাবে চেঞ্জ হয়েছে, সেটাও কি যাবে না? জি ম্যাম। বাস, ঠিক আছে। সো এটা হয়ে গেল সাপ্লাই। এরপর হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে পেজ নাম্বার 66। সেখানে মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি বোঝানোর জন্য এই প্যারাগ্রাফটা পড়তে হবে। হ্যাঁ, এবং দুটো রিজনের জন্য প্রাইস অ্যাজ এ রেগুলেটর এবং প্রাইস অ্যাজ এ অ্যাডজাস্টার। জাস্ট কালকে আমি মনে হয় বলেছি এই ডেসক্রিপশনটার সাথে একটা মিলিয়ে পড়তে হবে। অ্যাডজাস্ট পর্যন্ত এতটুকু পড়লে শেষ। এরপরে আপনার ইলাস্টিসিটি। আচ্ছা, নিজেদের প্র্যাকটিসের জন্য কিভাবে এই গ্রাফগুলো চেঞ্জ হচ্ছে, এই যে বইয়ের পিছনে আপনার গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন গুলো আছে নিজে প্র্যাকটিস করবেন। যেমন এইখান থেকে আমার অরিজিনাল কিভাবে আসলো, শিফট হয়ে যাওয়ার পরে কিরকম হলো, কেন হলো, এগুলো পড়বেন। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন, একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। এরপর ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি পেজ নাম্বার 84। আচ্ছা, প্রথমে ইলাস্টিসিটি কনসেপ্টটা বোঝার জন্য 84 পেজের এখান থেকে প্রথম দুটো প্যারাগ্রাফ পড়বেন এবং এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা থেকে বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে আমি বলেছিলাম আমার ডিমান্ড কার্ভটার শেপটা কেমন। আমার ডিমান্ড কার্ভটার শেপটা এখানে খুব বেশি ভার্টিক্যাল আর এইখানে হরাইজন্টাল। এই চেহারার কারণে আপনার প্রাইসের পরিবর্তনে কোয়ান্টিটি অফ ডিমান্ডের পরিবর্তনটা কতখানি হচ্ছে। এটা কিন্তু দুটো রেখার সাথে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এই প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের যে পরিবর্তন হচ্ছে এটা বোঝার জন্য ডিমান্ড শিডিউলটাতে একটু চলে যাই আমরা। ওইখানে কিন্তু ব্যাখ্যাটা এভাবে আছে, আমি একটু দেখিয়ে দিই। একদম ডিমান্ড কার্ভ যখন আমরা পড়েছিলাম, হ্যাঁ, এইখানে একটু যান সবাই, সবাই একটু খেয়াল করেন। এই যে ডিমান্ড এ 37 পেজে ছিল, 37 না 57, 57 পেজে ছিল। ওইখানে স্টুডেন্টস আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। এখানে কিন্তু একটা জিনিস, যদি নর্মাল একটা ডিমান্ড শিডিউল থাকে তখন কি হয় দেখেন, এই যে আমার একটা ডিমান্ড শিডিউল আপনি যদি গ্রাফে প্লট করেন, প্রাইস পরিবর্তন হচ্ছে, ডিমান্ড পরিবর্তন হচ্ছে। প্রাইস পরিবর্তন হওয়ার কারণে কতটুক কতটুক প্রাইস পরিবর্তন হচ্ছে, কতটুক ডিমান্ড পরিবর্তন হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, তাই না? তার মানে এই যে আমার কোয়ান্টিটি অফ ডিমান্ড কতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, আপনি যদি একটু এখান থেকে একটা ছোট ছোট করে দাগ কেটে কেটে দেখেন কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা প্রাইসের কারণে হচ্ছে। বাট ডিমান্ড কার্ভ কেন পরিবর্তন হচ্ছে? ডিমান্ড কার্ভ কিন্তু পরিবর্তন হচ্ছে ফ্যাক্টরস গুলোর কারণে। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন? সো কোয়ান্টিটি অফ ডিমান্ড চেঞ্জ হচ্ছে প্রাইসের কারণে, কিন্তু কোয়ান্টিটি আর ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের কারণে। স্টুডেন্টস, এই দুটো পার্থক্য কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, খুব সিম্পল, বাট ব্যাপার আছে যে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড বা কিন্তু ডিমান্ড, দুটোর পরিবর্তন কিন্তু সেম না। হ্যাঁ, কোয়ান্টিটি অফ ডিমান্ডের পরিবর্তন হচ্ছে কিন্তু প্রাইসের কারণে, আর ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ফ্যাক্টর গুলোর কারণে। ঠিক একই কথা সাপ্লাইয়ের সাথেও রিলেটেড। কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের পরিবর্তন হচ্ছে প্রাইসের কারণে, বাট সাপ্লাই কার্ভটা শিফট হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের কারণে। সে একই কারণ ইকুইলিব্রিয়াম প্রাইসে চলে আসবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে মোট কথা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলা বুঝতে পারবো এবং এর ব্যাখ্যাটাও বুঝতে পারবো। ক্লিয়ার? সো ইলাস্টিসিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা দু ধরনের ইলাস্টিসিটি কভার করেছি। প্রথমটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা ডেফিনেশনসটা আছে এখানে পড়বেন। প্রথম দুটো প্যারাগ্রাফে পড়বেন কেন আমরা ইলাস্টিসিটিটা আসলে কি সেটা বোঝার জন্য। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বুঝবেন যে প্রাইসের কারণে ডিমান্ডটা কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা আমাদের এই রেখার মাধ্যমে বুঝতে পেরেছি।
এরপরে আমরা ফর্মুলাতে যাব। ফর্মুলাটা একটু ভালো করে পড়বেন। ফর্মুলা যদি দেওয়া থাকে এবং অ্যামাউন্ট গুলো যদি দেওয়া থাকে তাহলে আপনার পক্ষে বের করা সম্ভব। এবং একটা একটা ইলাস্টিসিটির অ্যামাউন্ট বের হলে সেটা পার্সেন্টেজে কেমন হবে, পার্সেন্টেজ ছাড়া কেমন হবে, এটার ইন্টারপ্রিটেশনটা বুঝতে হবে। ঠিক সেভাবে আমার ইনকাম ইলাস্টিসিটি আমাকে বুঝতে হবে। এটা ইনকাম ইলাস্টিসিটির পেজ নাম্বারটা হচ্ছে, হ্যাঁ, 92। 92-তে ঠিক যেরকম আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা ছিল, ঠিক সেভাবে আমার ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলাটা আপনারা বসাবেন যদি ফিগার দেওয়া থাকে, এবং ফিগারটা দেওয়া থাকলে আপনি অটোমেটিক ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বের করে ফেলতে পারবেন। এখানে আর খুব বেশি ব্যাখ্যার দরকার নাই, শুধু ইনকাম ইলাস্টিসিটিটা হচ্ছে ইনকামের চেঞ্জের কারণে। এই ডেফিনিশনটার জন্য এখান থেকে পড়বেন। ঠিক আছে সবাই? এবং ফর্মুলাটাতে বসিয়ে দিবেন। ওকে, এই যে এখানে বসিয়ে দিবেন। আমি খালি ইলাস্টিসিটি গ্রেটার দেন 1 এবং ইলাস্টিসিটি লেস দেন 1 এই কথাগুলো মাধ্যমে আসলে কি বোঝাচ্ছি এরকম একটা ছোট্ট নোট আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, যেন আপনাদের মাথায়ও থাকে, আপনারা বুঝতেও পারেন। একটা জিনিস খেয়াল করেন, ইলাস্টিসিটি কনসেপ্টটা ইকোনমিক্সে অনেক বেশি আলোচনা করা হয়, এবং নট অনলি ইকোনমিক্স, আপনি যদি হায়ার ক্যালকুলাসও করেন তখনও দেখবেন কোরিলেশন বলে একটা ব্যাপার আছে, কোএফিসিয়েন্ট বলে ব্যাপার আছে। এগুলো আপনারা হয়তো বা করেছেন, আমি ঠিক জানি না করেছেন কিনা। ওইখানেও কিন্তু এই ধরনের রিলেশন গুলো আসে। বাট নেগেটিভ যে সাইনটা আসে, এটা কি কেউ বলতে পারবেন এটা কেন হয়? নেগেটিভ সাইনটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, আর কি কোনো আইডিয়া আছে? নেগেটিভ সাইনটা দিয়ে আসলে বোঝানো হয় আমাদের ডিমান্ডের সাথে প্রাইসের যে ইনভার্স রিলেশনটা আছে না, সেটা দিয়ে মাইনাস ফিগারটা বোঝানো হয়েছে। তার মানে যখন ডাউনওয়ার্ড স্লোপিং নেগেটিভ রিলেশন, একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা ভেরিয়েবল কমবে, এটা নেগেটিভ দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, সো এই হয়ে গেল মোটামুটি সিলেবাস। ঠিক আছে, আর কি আছে এখন? আমার কোশ্চেন আমাদের কেমন হয়েছে তাই তো, এগুলো নিয়ে কথাবার্তা। কোশ্চেন, অ্যাসাইনমেন্ট এবং গুগল ফর্ম, এই দুই ভাবে হবে, রাইট স্টুডেন্টস? আপনাদের পরীক্ষার ডেট পড়েছে সম্ভবত কত? 4 তারিখ। 4 তারিখ। 4 তারিখে 4 তারিখে আপনাদের গুগল ফর্মের পরীক্ষা। এই তাহলে অ্যাসাইনমেন্টটা হবে গুগল ফর্ম পরীক্ষার আগের 24 ঘন্টায়। হ্যাঁ, 24 ঘন্টা সময় দেওয়া হবে তো, তাই না? আগের 24 ঘন্টা তো পরীক্ষা হবে। না, নিয়ম তো তাই, গুগল ফর্মের পরীক্ষার আগের 24 ঘন্টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এটাই তো নিয়ম। ম্যাম একটু কথা বলতেন ম্যাম। আপনাদেরকে রাব্রিক্স সহ দেওয়া হবে। রুব্রিক্স তো আপনারা বোঝেন তাই না? জি ম্যাম। রুব্রিক্সে বলে দেওয়া হবে যে আসলে আপনি কি অ্যাঙ্গেলে লিখলে আপনার জন্য সুবিধা হবে, সহজ করে দেওয়া হবে, এবং সহজ কোশ্চেন করা হয়েছে, খুব টাফ কিছু না। ডিমান্ড, সাপ্লাই, মার্কেট ইকুইলিব্রিয়াম, কি কারণে প্রাইস চেঞ্জ হচ্ছে, কি কারণে ডিমান্ড চেঞ্জ হচ্ছে, কিভাবে সাপ্লাই চেঞ্জ হচ্ছে, এগুলো একটু ভালো করে পড়বেন। এবং আমি বারবার বলছি গত ক্লাস থেকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাথে শিডিউল কিভাবে ম্যাচ করা যায়, শিডিউলের সাথে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে ম্যাচ করা যায়, এবং ছবি দেখে বোঝার ক্যাপাসিটি তৈরি করতে হবে। এই জন্য বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। আর কি, আপনাদের কোশ্চেনের সাথে আপনার ব্যাখ্যা থাকবে, সো আপনি ওইভাবে লিখে লিখে আপনি সুন্দর করে অ্যাসাইনমেন্ট করবেন। 5 দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। গুগল ফর্ম তো আরো ইজি। আপনাকে বুঝতে হবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনার অপশন থাকবে, কোন কোন প্রশ্নে অপশন আছে এমসিকিউ, কোন কোন প্রশ্নে আপনাকে শর্ট আনসার, কোন কোন প্রশ্নে বলা হবে একটা ব্যাখ্যা দেন। তো শর্ট আনসারের ক্ষেত্রে এমসিকিউ আপনি তো জাস্ট যেটা আপনার রাইট মনে হবে সেটা বলবেন। আর শর্ট আনসারের ক্ষেত্রে আপনাকে, যেহেতু এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে, এক্সপ্লেনেশন হতে পারে, এমন বলা যেতে পারে আপনি শিডিউল দিয়ে বুঝিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা ফাইল আপলোড করবেন।
ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, তো এই যা যাই করবেন সবকিছু ব্যাখ্যা আপনাদের ফর্মে বলা থাকবে। ফর্মে গুগল ফর্ম 20 মার্কসের 1 ঘন্টার একটা পরীক্ষা। আপনি যদি এমসিকিউ গুলো ধরতে পারেন, আপনার তো 10 মিনিটে অর্ধেক পরীক্ষা শেষ। বাকি অর্ধেক পরীক্ষা আপনাকে হয়তো ফাইল আপলোড করতে হবে। সো ঠান্ডা মাথায় আমি রিকোয়েস্ট করব অপশন গুলোকে বোঝার চেষ্টা করবেন। খুব সহজ একটা কোশ্চেন, আমি তো অবাক, এত কোশ্চেন সহজ। সো আমি আশা করব আমি যা যা কথা বলেছি ক্লাসে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে চর্চা করবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন, পরীক্ষা খুব সহজ হবে। আর যখন এক্সপ্লেনেশনের কথা আসবে, ফাইল আপলোড করা, তখন সেটাকে যদি ছবির ব্যাপার থাকে তাহলে তো স্ক্যান করে, আমি জানি না আপনারা কিভাবে আপলোড করেন, স্ক্যান করে তা কি করেন, অঙ্ক টঙ্ক কিভাবে আপলোড করেন? ম্যাম 2-3 পেজের হলে একটা পিডিএফ করে তারপরে তো সাবমিট দিই, আর যদি একটা পেজের হয় তাহলে ছবি তুলে দিয়ে দেব। হোয়াট এভার যেটা আপনাদের সুবিধা মনে হয় 1 ঘন্টার ভিতরে সেটাই করবেন। এবং গুগল ফর্মে পরীক্ষা নিব, আপনার যদি মনে হয় যে ওয়ার্ডে করে সেটাকে আপনি কপি করে বসিয়ে দিবেন সেটাও পারবেন, বাট থিং ইজ দ্যাট ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়ে পরীক্ষা দিবেন। যা যা পড়ানো হয়েছে এগুলোর ভেতরেই প্রশ্ন আছে, উত্তরও আছে, একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ম্যাম অ্যাসাইনমেন্টটা